আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজিব, সহকারী শিক্ষক শ্রেণী উচ্চ বিদ্যালয়। আজকে তরঙ্গ শব্দ অধ্যায়ে 500 সালে আসা সুলভ ভুলের একটি অঙ্ক সমাধান করব। আশা করি এই ক্লাস শেষে এই ধরনের সমস্যা সমাধান করতে পারবে। এটা সমস্যা যদি খুব কম পরীক্ষায় আসে যদিও, তবু আমরা সমাধান করি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সজিব, সহকারী শিক্ষক উচ্চ বিদ্যালয়। আজকে আমরা শব্দ তরঙ্গ অধ্যায়ে রাজশাহী বোর্ড 2022 সালে আসা একটি সৃজনশীলের সমাধান করব। প্রশ্নটি আমি বোর্ডে লিখে রাখছি। প্রশ্ন দেখে অনেকের কাছে মনে হতে পারে অনেক জটিল, প্রশ্ন একদম সহজ, কনসেপ্ট ক্লিয়ার হলে সেক্ষেত্রে আমরা এখানে প্রশ্ন আছে যে 2.5 কেজি বরের দোলক দড়ির কার্যকর দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, দড়িটিতে 900 কিলোমিটার উচ্চতায় মহাকাশে নিয়ে যাওয়া হলো। সেক্ষেত্রে পৃথিবীর ব্যাসার্ধ আর দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণ জি এবং পাই সমান দেওয়া আছে। প্রথমত যেটা চন্দ্রপথের আলোকে ভূপৃষ্ঠে দোলক দড়িটির স্প্রিং দোলক নির্ণয় করো। দ্বিতীয়ত দোলকের আলোকে একদিনের মহাকাশে দড়িটি কত সময় ধীরে চলবে গাণিতিক বল বিশ্লেষণ করো। এক্ষেত্রে আমাদের প্রথমত জানার দরকার যে এক্ষেত্রে আমাদের কাছে কি তথ্য আছে। বলছে যে একটি 2.5 কেজি ধরনের দোলক ঘুড়ি। আমরা জানি যে দোলক ঘুড়ির ক্ষেত্রে ভরের কোনো কাজ না, বর কোনো কাজে লাগবে না কোনো ক্ষেত্রে। কার্যকরী দৈর্ঘ্য আছে আমাদের কাছে, কার্যকরী দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্য আমরা প্রকাশ করি এল দ্বারা। কার্যকরী দৈর্ঘ্য এল হচ্ছে 100 সেন্টিমিটার। এটা যদি আমরা মিটারে কনভার্ট করি 1 মিটার, আমরা সেন্টিমিটার মিটারে কনভার্ট করলাম এবং ঘড়িটিকে 900 কিলোমিটার উচ্চতায় নিয়ে যাওয়া হলো, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উচ্চতা হচ্ছে 900 কিলোমিটার। মিটারে রূপান্তর করি 10⁻³ মিটার। এই ক্ষেত্রে এবং আর আছে, ব্যাসার্ধ জি আছে এবং পাই আছে। এই তথ্যগুলো আমাদের কাছে আছে। স্প্রিংগুলোকে আমরা কে দ্বারা প্রকাশ করি? স্প্রিংগুলো কে দ্বারা প্রকাশ করা হয়। কে এর মান আমরা কে এর ভ্যালু আমরা বের করব। সেক্ষেত্রে আমরা সাধারণত সরল গুণনের ক্ষেত্রে গুণনকাল নির্ণয়ের যে সূত্র আমরা জানি, a is equal to 2 pi root over L by C। সেই ক্ষেত্রে স্প্রিং ধ্রুবক কে এর ভ্যালু এখানে নাই, কিন্তু স্প্রিং ধ্রুবকের জন্য ফর্মুলা আমরা জানি যে a is equal to 2 pi m by k। এটা হচ্ছে ধ্রুবক। স্প্রিং এর মধ্যে বড় ধ্রুবক মানে তখন গুণনকাল হচ্ছে p is equal to 2 pi root over m by k। m হচ্ছে এখানে দোলনের বর আর k হচ্ছে স্প্রিং ধ্রুবক। সেক্ষেত্রে আমাদের কাছে দোলকের যে বল হচ্ছে 2.5 কেজি, তো m আছে আমাদের কাছে 2.5 কেজি। তো আমরা চাইলে এটাও দোলনকাল এটাও দোলনকাল, তো আমরা লিখতে পারি যে 2 pi root over m by k is equal to 2 pi root over L by V। আর যে পদে ভূপৃষ্ঠ বলা হচ্ছে, তো এই ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে 9.8। তো এই ক্ষেত্রে আমরা 2 pi ক্যান্সেল করতে পারি। পুরোকে বর্গ করলে রুট ওভারও ক্যান্সেল হয়ে যায়, সেখানে থাকে m by k is equal to L by V। আর আর গুণ করি L k is equal to হবে mg বা k is equal to হবে mg by L। এখানে আমরা m এর মান জানি হচ্ছে 2.5 কেজি, ওই দোলকের বল হচ্ছে 2.5 কেজি। আমরা এটাকে তুলনা করি স্প্রিং এর মধ্যে ঝোলানো বল হিসাবে 2.5 কেজি। জি হচ্ছে 9.8 এবং এল কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার, মিটারে কনভার্ট করেছি 1 মিটার। এখন আমরা যদি ক্যালকুলেশন করি
তো পাওয়ার করে 2.5 ইন্টু 9.8 আর এক্ষেত্রে এখন হচ্ছে নিউটন পার মিটার। নিউটন পার মিটার অর্থাৎ আমরা সমাধান করলাম যে আমরা যদি নিউটন কাল পি ইকুয়াল টু পাই রুট ওভার এল বাই সি, যেহেতু আমাদের ক্ষেত্রে এক্ষেত্রে এল আছে জি আছে পায়ের মান তো আমরা সমস্ত জানি, যেহেতু আমাদের কাছে বলা হয়েছে স্প্রিং গ্রোথ আমরা আসলে কেয়ার দ্বারা কেয়ার বের করবো, তাই কেয়ার ওই কেয়ার যদি আমরা বের করতে যাই তাহলে হচ্ছে আমাদের কাছে দোলন কাল কি এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 পাই রুট ওভার এম বাই কে, আর এই 2 পাই রুট ওভার এম বাই কে এখানে দোলন কাল। যদিও এই দোলন কাল হচ্ছে স্প্রিং এর জন্য, স্প্রিং এ কোনো বড় দোলন হলে তখন যে সরলগুলো সেই ক্ষেত্রে তার দোলন কাল, সেই দোলন কালটা আমরা এখানে এটাও দোলন কাল ওটাও দোলন কাল, তো আমরা লিখতে পারি যে এই দুটো মান একই। আমরা যদি বাদ দিয়ে দিই এম বাই কে ওর মধ্যে গণনা করলে ওই রোড দুই পক্ষ থেকে বা থাকতেছে এম বাই কে ইকুয়াল টু এল বাই জি। তো আর আর ইকুয়াল করলে এল কে ইকুয়াল টু এম জি অর্থাৎ কে ইকুয়াল টু এম জি বাই যেটা গুণ আকার আছে বাই এল জি বাই এম জি বাই এল। তো এখন এম এর মান আমরা জানি 2.5 কেজি, আর জি এর মান জানি 9.8, আর এল এর মান হচ্ছে 1। তো আমরা সমাধান পেলাম 14.5 নিউটন পার মিটার। আশা করি এটা বুঝতে পারছি। তো এখন পরবর্তী যেটা আমাদের মূলত জটিল বা সহজ যাই বলি, তো ধ্রুবক আলোকে একদিনে মহাকাশে গতিতে কত সময় ধীরে চলবে। তো আমরা আগে আমাদের বুঝতে হবে কখন ধীরে চলে কখন দ্রুত চলে। আমরা জানি দোলন কাল টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। এখানে এল হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তো সেই ক্ষেত্রে আমরা এই দোলন কাল, তারপর হচ্ছে দোলন কাল পাই যেটা একটা ধ্রুবক। তো দোলন কাল মূলত নির্ভর করে হচ্ছে কার্যক্ষমতার কার্যকরী দৈর্ঘ্য এবং টি অভিকর্ষ ত্বরণের উপর। এল পরিবর্তিত হলে টি পরিবর্তিত হবে, জি পরিবর্তিত হলে টি পরিবর্তিত হবে। আবার এখানে বলা হয়েছে যে পরিধিকে 900 কিলোমিটার উচ্চতায় নেওয়া হলো। আবার আমরা যদি পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর অভিকর্ষ স্তরের মান সর্বোচ্চ থাকে, আমরা যত উপরে উঠবো অভিকর্ষ স্তরের মান তত হ্রাস পেতে থাকবে, ঠিক আছে থাকবে হ্রাস। সেক্ষেত্রে যেহেতু আমরা উপরে উঠলে হ্রাস পাই, উপরে উঠলে হ্রাস পাই, তার মানে যে মান পরিবর্তন হবে অর্থাৎ টি এর মান আমার এখানে পরিবর্তিত হবে। টি মান পরিবর্তিত কতটুকু হবে, কখন সে ধীরে চলবে কখন সে দ্রুত চলবে। তো আমাদের সাধারণত যেসব গোলক বলি আমরা ব্যবহার করি সেসব গোলক হচ্ছে সেকেন্ড গোলক। সেকেন্ড গোলক, সেকেন্ড গোলক মানে হচ্ছে যেই গোলকের দোলন কাল 2 সেকেন্ড। এই গোলকের দোলন কাল 2 সেকেন্ড, অর্থাৎ একটা গোলক হয় তো শুরু করে এই দিক দিয়ে একবার অর্ধ দোলন আবার ফিরে আসলে সে পূর্ণ দোলন হবে। তো এই মোট হচ্ছে 2 সেকেন্ড, অর্থাৎ অর্ধ দোলনে 1 সেকেন্ড বাকি অর্ধ দোলনে 1 সেকেন্ড। সে একটা অর্ধ দোলনে দেয় 1 সেকেন্ড, পূর্ণ দোলনে দেয় 2 সেকেন্ড। অর্থাৎ এই ঘড়িটি যে স্থানে থাকুক টি এর মান যাই হোক, সে একটা পূর্ণ দোলন দিলে সে তার সময় দেখাবে 2 সেকেন্ড। ধরা যাক যে কোন একটা স্থানে টি এর মান হচ্ছে 2.5 সেকেন্ড, টি এর মান হচ্ছে 2.5 সেকেন্ড। এখন সে একটা দোলন সম্পন্ন করতে তার সময় লাগবে 2.5 সেকেন্ড। তার যদি একটা দোলন সম্পন্ন করতে হয় তার সময় লাগবে 2.5 সেকেন্ড, কিন্তু সে ঘড়িতে দেখাবে হচ্ছে 2 সেকেন্ড। ঘড়িতে কত দেখাবে 2 সেকেন্ড। কেন ঘড়িতে 2 সেকেন্ড দেখাবে? কারণ ঘড়িটা এমন ভাবে তৈরি করা যে একটা পূর্ণ দোলন সম্পন্ন করলে সে 2 সেকেন্ড সময় দেখাবে। একটা পূর্ণ দোলন সম্পন্ন করলে সে 2 সেকেন্ড সময় দেখাবে। সে এক্ষেত্রে যেহেতু টি হচ্ছে 2.5 সেকেন্ড, অর্থাৎ সে একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে তার সময় লাগছে হচ্ছে 2.5 সেকেন্ড। তার পূর্ণ দোলন সম্পন্ন করতে সময় লাগছে 2.5 সেকেন্ড, কিন্তু সে ঘড়িতে দেখাচ্ছে হচ্ছে 2 সেকেন্ড। অর্থাৎ যখন আমি মনে করতেছি বা আমরা মনে করতেছি 2 সেকেন্ড সময় বসে, ওই সময়টুকুতে প্রকৃতপক্ষে চলে গেছে 2.5 সেকেন্ড। অর্থাৎ আমরা 0.5 সেকেন্ড সময় হারাই ফেলছি, অর্থাৎ সময়টা এক্ষেত্রে ধীরে চলতেছে।
অর্থাৎ আমরা বুঝতে পারলাম টি এর মান যদি বৃদ্ধি পায় তাহলে সময় ধীরে চলে, টি বৃদ্ধি পেলে সময় ধীরে চলে, বৃদ্ধি পেলে সময় ধীরে চলে। আবার অন্য আরেক ক্ষেত্রে আমরা অন্য ক্ষেত্রে ধরলাম যে টি হচ্ছে 1.5 সেকেন্ড, সেক্ষেত্রে 1.5 সেকেন্ড সেটা পুনর্দোলন সম্পন্ন করবে, অর্থাৎ সময় যাইবে অপ্রকৃতপক্ষে 1.5 সেকেন্ড, কিন্তু ঘড়ি দেখাবে আমাদের 2 সেকেন্ড। সময় মাত্র অতিবাহিত হচ্ছে 1.5 সেকেন্ড, কিন্তু ঘড়ি আমাদেরকে দেখা হচ্ছে 2 সেকেন্ড, অর্থাৎ সেক্ষেত্রে আমরা 0.5 সেকেন্ড দ্রুত চলতেছি, সময় দ্রুত চলতেছে। অর্থাৎ এক্ষেত্রে তার টির মান সাধারণত আমরা দোলক ঘড়ির ক্ষেত্রে দোলন মানে দোলক বলা হয়, তাদের দোলনকাল থেকে 2 সেকেন্ড, আর সেক্ষেত্রে দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড কম, কম হইলে সময় সেক্ষেত্রে দ্রুত চলে। অর্থাৎ টি এর মান যদি হ্রাস পায় সেক্ষেত্রে সময় দ্রুত চলে, টি এর মান যদি বৃদ্ধি পায় সময় ধীরে চলে, টি এর মান যদি হ্রাস পায় সেক্ষেত্রে সময় দ্রুত চলে। সেক্ষেত্রে টি এর মান যদি বৃদ্ধি পায় তাহলে সময় ধীরে চলে, টি এর মান হ্রাস পেলে সময় দ্রুত চলে। এই এমসিকিউতে এটা কাজে লাগতে পারে। আবার আমরা দেখতেছি দোলন অভিকর্ষ ত্বরণের ব্যস্তানুপাতিক যে কোনো রাশি, আমরা যদি কোনো কিছু রাশি যদি ভগ্নাংশ আকারে এভাবে থাকে তো সেটা কি ব্যস্তানুপাতিক, অর্থাৎ এই ক্ষেত্রে টি অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাত, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান বৃদ্ধি পেলে টি এর মান হ্রাস পাবে, অভিকর্ষ ত্বরণের মান হ্রাস পেলে টি এর মান বৃদ্ধি পাবে। অভিকর্ষ ত্বরণের মান যদি হ্রাস পায় তাহলে টি এর মান বৃদ্ধি পাবে, অভিকর্ষ ত্বরণের মান বৃদ্ধি পেলে টি এর মান হ্রাস পাবে। তো এই ক্ষেত্রে আমরা একটু সম্পর্ক লিখতে পারি যে জি বৃদ্ধি পেলে টি হ্রাস পাবে, টি হ্রাস পেলে সময় দ্রুত চলবে। জি যদি বৃদ্ধি পায় টি হ্রাস পাবে, সেক্ষেত্রে সময় দ্রুত চলবে। আবার জি যদি হ্রাস পায় সেক্ষেত্রে যেহেতু ব্যস্তানুপাতিক দোলনকাল বৃদ্ধি পাবে, আর দোলনকাল বৃদ্ধি পেলে আমরা দেখলাম সময় ধীরে চলবে, সময় ধীরে চলবে। এইটুকু আশা করি বুঝতে পারছি। যেহেতু দোলনকাল অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ যদি বৃদ্ধি পায় দোলনকাল হ্রাস পাবে, অভিকর্ষ ত্বরণ যদি হ্রাস পায় দোলনকাল বৃদ্ধি পাবে, আর অভিকর্ষ ত্বরণ বৃদ্ধি পেলে দোলনকাল হ্রাস পাবে। আবার দোলনকাল হচ্ছে 2.5 সেকেন্ড, তাহলে একটা দোলন সম্পূর্ণ করতে তার সময় লাগবে 2.5 সেকেন্ড, কিন্তু ঘড়ি যদি সে ঘড়ি দেখাবে সেটা মাত্র 2 সেকেন্ড, অর্থাৎ সেক্ষেত্রে প্রকৃতপক্ষে সময় অতিবাহিত হবে 2.5 সেকেন্ড, কিন্তু ঘড়ি দেখাবে আমাদের 2 সেকেন্ড, অর্থাৎ সময় এই ক্ষেত্রে ধীরে চলছে। আবার দোলনকাল যদি হ্রাস পায় 2 সেকেন্ড থেকে, সেই ক্ষেত্রে সময় 2 সেকেন্ড হ্রাস দোলনকাল 2 সেকেন্ড যদি হ্রাস পায় সেক্ষেত্রে সময় 2 সেকেন্ডের চেয়ে কম যাবে প্রকৃতপক্ষে, কিন্তু ঘড়ি আমাদেরকে দেখাবে 2 সেকেন্ড সময় অতিবাহিত হচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে সময় দ্রুত চলবে। আবার আমরা অভিকর্ষ ত্বরণ জানি পৃথিবী পৃষ্ঠে সর্বোচ্চ, যত উচ্চতে উঠতে থাকি অভিকর্ষ ত্বরণ হ্রাস পেতে থাকে, যত গভীরে যেতে থাকি অভিকর্ষ ত্বরণ হ্রাস পেতে থাকে। উপরে আমরা যদি ভবিষ্যৎ থেকে উপরে উঠি সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ হ্রাস পাবে, ভবিষ্যৎ থেকে গভীরে গেলে সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ হ্রাস পাবে। যেহেতু আমরা এখানে তাহলে ঘড়িটিকে 900 কিলোমিটার উচ্চতা নিয়ে গেছি, সেহেতু অভিকর্ষ ত্বরণ অবশ্যই হ্রাস পাবে। তখন অভিকর্ষ ত্বরণটা কত হবে, তো এটা আমরা একটা ফর্মুলা করতে পারি, যে ফর্মুলা কি হবে, ফর্মুলাটা হবে হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় জি হবে জি বাই 1 প্লাস এইচ বাই আর, যেহেতু আমি এই উচ্চতায়
সেহেতু আমরা বলা হয় গভীরতায়, সেক্ষেত্রে জি হবে জি ইন্টু 1 মাইনাস এইচ বাই। এভাবে আমরা ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় স্তরের মান বের করতে পারবো, আবার ভূপৃষ্ঠ থেকে গভীরতায় জি এর মান বের করতে পারবো। উচ্চতায় বের করতে পারবো, এর গভীরতায় বের করতে পারবো। যেহেতু এখানে গড়িটিকে 900 কিলোমিটার উচ্চতায় নেওয়া হয়েছে, কত কিলোমিটার? 900 কিলোমিটার। সেক্ষেত্রে আমরা দেখি 900 কিলোমিটার উচ্চতায় উপরের স্তরের মান কত হয়। যে আমরা জানি 9.8 অন প্লাস এইচ হচ্ছে 900 কিলোমিটার। 900 কিলোমিটার আমাদের যে তথ্যগুলো ছিল, ভূপৃষ্ঠ থেকে এইচ ছিল 900 কিলোমিটার, এটা আমরা মিটারে রূপান্তর করি, 10 টু দি পাওয়ার 3 গুণ করতে হবে। আবার আর পৃথিবীর ব্যাসার্ধ ছিল 6000 কিলোমিটার। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে এমনিতে হচ্ছে প্রকৃতপক্ষে পৃথিবীর ব্যাসার্ধ যেটা আমরা ম্যাথ করবো সেটা হচ্ছে 6.37 × 10⁶। এক্ষেত্রে প্রশ্নে আমাদের দেওয়া আছে 6000 কিলোমিটার, ওইটা যদি আমরা মিটারে রূপান্তর করি তাহলে আমরা গুণ দিব 10⁻³ মিটার। সেক্ষেত্রে আমরা মানগুলো পাইছি, তার 900 ইন্টু 10⁻³ হবে 6 যেহেতু এস এর মান, আর আর এর মান যেহেতু দেওয়া আছে 6000 ইন্টু 10⁻³ আমরা উপরে। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনে আমরা পাবো হচ্ছে 9.8 1 প্লাস এস হচ্ছে 1200 ইন্টু 10⁻³ এটা আমরা মান পেয়েছি হচ্ছে 7.4102 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ ওমিটার স্তর আমরা আসছে প্রকৃতপক্ষে আমাদের 9.8 তার থেকে আরো কম হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান কোথায়? 900 কিলোমিটার উচ্চতায়। আমরা কিছু থেকে 900 কিলোমিটার উচ্চতায় মহাকাশে অভিকর্ষ ত্বরণের মান পেলাম 7.4102 মিটার পার সেকেন্ড স্কয়ার। যেটা আমরা অভিকর্ষ ত্বরণ পেয়েছি, আমরা এখন চাইলে দোলন কাল বের করতে পারবো। যেহেতু আমরা অভিকর্ষ ত্বরণের মান পেয়েছি, দোলন কাল বের করতে হবে, কারণ দোলন কালের সূত্র আমরা জানি T = 2π√L/g। L আমাদের কাছে আগেই দেওয়া আছে কাছে ভিতরে 1 সেন্টিমিটার, তখন g দেওয়া আছে, আসলে g বের করলাম। এই ক্ষেত্রে আমরা এখন চাইলে আমরা দোলন কাল বের করতে পারবো। তাহলে ওই মহাকাশে দোলন কাল কত হবে? মহাকাশে দোলন কাল হবে T = 2π√L/g। তো এই ক্ষেত্রে আমাদের কাছে মান আছে পাই হচ্ছে 3.1416। এল এর মান আমাদের কাছে আছে হচ্ছে, এল কত ছিল? কার্যকরী দৈর্ঘ্য ছিল কত? 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার। তো আমরা যদি মানগুলা একটু লিখি, আমাদের কাছে কত ছিল? কার্যকরী দৈর্ঘ্য এল ছিল 100 সেন্টিমিটার, এটা মিটারে রূপান্তর করলে হবে 1 মিটার। তো আমরা এল পাইলাম এখানে 1 মিটার, আর আমরা ইতিমধ্যে মহাকাশে আমরা জি পাইলাম হচ্ছে 7.410। মহাকাশে জি পাইলাম 7.410। তখন আমরা ক্যালকুলেশন করি, আমরা মান পাবো হচ্ছে প্রয়োজিত এক্ষেত্রে আমরা দোলন কাল পাইলাম 2.308 সেকেন্ড। অর্থাৎ দোলন কাল বৃদ্ধি পেয়েছে। প্রকৃতপক্ষে ছিল একটা সেকেন্ড দোলক, তার দোলন কাল হচ্ছে 2 সেকেন্ড, কিন্তু এই ক্ষেত্রে আমরা বলছি 2.308 সেকেন্ড, অর্থাৎ দোলন কাল বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ প্রকৃতপক্ষে সময় যখন 2 সেকেন্ড অতিবাহিত হয়েছে, 2.3 সেকেন্ড অতিবাহিত হয়েছে, ওই সময়ে ঘড়ি আমাকে দেখাচ্ছে হচ্ছে 2 সেকেন্ড। অর্থাৎ প্রতি 2 সেকেন্ডে আমাকে ঘড়ি হচ্ছে 0.308 সেকেন্ড করে হ্রাস, মানে কম দেখাচ্ছে, অর্থাৎ সময় ধীরে চলছে। তো আমরা মান পেলাম হচ্ছে, আপাতত আমরা মান পাইলাম যে হচ্ছে ওই
জি পাইলাম, পেলাম হচ্ছে 2.30 সেকেন্ড। এখন যেহেতু আমরা অভিকর্ষ ত্বরণ, তারপর হচ্ছে সরি জি প্রাইম না, হচ্ছে টি, আমরা অন্য আকাশে দোলনকাল পাইলাম, সেক্ষেত্রে এখন আমরা যে জি প্রাইম পেয়েছিলাম হচ্ছে 7.4102 মিটার পার সেকেন্ড। এই তথ্যগুলো আমরা পেয়েছি। এখন আমরা যদি এখানে যা বলা ছিল সেটা করতেছে, যে কত সময় ধীরে চলছে, এটা কত লাগবে না। তো আমরা এখন কত সময় ধীরে চলছিল তা আমাদের প্রথমত জানার দরকার যে একদিনে কতটুকু সময় অতিবাহিত হয়। একদিন মানে হচ্ছে কত? একদিন মানে 24 ঘন্টা। 1 ঘন্টা মানে 60 মিনিট। মিনিট যদি আবার সেকেন্ডে রূপান্তর করি সেক্ষেত্রে আরো 60টা গুণ, সেক্ষেত্রে মানটা হবে 86,400 সেকেন্ড। কত হবে? 86,400। একদিন 24 ঘন্টায় কত সেকেন্ড হয়? 86,400 সেকেন্ড। সারাদিনে কত সেকেন্ড হয়? 86,400 সেকেন্ড। ঠিক আছে? তো আমরা যখন পুরো দিন কাউন্ট করবো সেক্ষেত্রে আমাদের সেকেন্ড হবে 86,400। এখন একটা দোলক ঘড়ি, যে আমরা জানি যে একটা দোলন ঘড়ি একটা পূর্ণ দোলন, অর্থাৎ যে জায়গায় চলছে আবার এই জায়গায় আসলে পূর্ণ দোলন লাগে 2 সেকেন্ড। তাহলে তার অর্ধ দোলন দিতে কত সেকেন্ড লাগবে? অবশ্যই অর্ধেক। তার অর্ধেক কত? 1 সেকেন্ড। তাহলে অর্ধ দোলন দিতে তার সময় লাগে 1 সেকেন্ড। সারাদিনে যদি তার সময় হয় 86,400 সেকেন্ড, তাহলে সারাদিনে একটা ভালো ঘড়ি কতগুলো অর্ধ দোলন দিবে? 86,400। এখন কোনো ঘড়ি যদি ভুল থাকে, সে বেশি সময় দেয় বা কম সময় দেয়, সেক্ষেত্রে ওই দোলন কম বেশি হবে সারাদিনে। ঠিক আছে? তো একটা সাধারণ ঘড়ি, অর্থাৎ যে দোলক ঘড়ি সঠিক টাইম দেয় সেই দোলক ঘড়ি সারাদিনে কতগুলা অর্ধ দোলন দিবে? একটা অর্ধ দোলনে 1 সেকেন্ড। তাহলে সারাদিনে যেহেতু 86,400 সেকেন্ড, তাহলে সারাদিনে সে 86,400 কি অর্ধ দোলন দিবে। কতটি? 86,400টি অর্ধ দোলন দিবে। এখন কোন ঘড়ি যদি ধীরে চলে, কি চলে? ধীরে। ধীরে মানে কিসে? সময়ের তুলনায় সারাদিন যতগুলো অর্ধদোলন দেওয়ার কথা ছিল সে ততগুলো দিবে না, তার তুলনায় আরো অর্ধদোলন কম দিবে। কি করবে? তার তুলনায় অর্ধদোলন কম দিবে। এভাবে সারাদিনে অর্ধদোলন দেওয়ার কথা 86,400, আমরা ধরে নিলাম ওই ঘড়িটি n সংখ্যক অর্ধদোলন কম দিবে। কতটুকু? n সংখ্যক অর্ধদোলন কম দিবে। অর্থাৎ আমি সারাদিনে 86,400 সেকেন্ড হবে, স্বাভাবিকভাবে যদি আমরা ধরলাম ধরে n সংখ্যক অর্ধদোলন কম দিবে, অথবা সারাদিনে n সেকেন্ড সময় সে ধীরে চলবে। অর্থাৎ সারাদিনে যত সময় হওয়ার কথা সে সময় অতিবাহিত নেই, তাতে সে আরো n সেকেন্ড সময় কম দেখাবে, মানে ধীরে চলবে। সারাদিনে যদি n সেকেন্ড সময় ধীরে চলে, সেক্ষেত্রে তার দোলন দিবে কি? n সংখ্যক কম। দোলন দিবে n সংখ্যক কম, অর্থাৎ 86,400 মাইনাস n সংখ্যক অর্ধ দোলন। অর্ধ কেন? কারণ 1 সেকেন্ডে সে একটা অর্ধ দোলন দেয়। 86,400 সেকেন্ডে 86,400টি অর্ধ দোলন দেয়। কিন্তু এক্ষেত্রে যেহেতু ঘড়ি ধীরে চলে, সারাদিনে তার 86,400 দোলন দিবে না। সময় যাবে প্রকৃতপক্ষে 86,400 সেকেন্ড, কিন্তু সে দোলন দিবে তার তুলনায় 86,400 তুলনায় কম। সে কত কম দিবে? আমরা ধরে নিলাম n সেকেন্ড, অর্থাৎ সে n সংখ্যক কম দিবে। অর্ধ দোলন দিতে দেয় কত সেকেন্ড? অর্থাৎ তার সময় লাগে 86,400 সেকেন্ড। ক্লিয়ার? 86,400 মাইনাস n সংখ্যক অর্ধদোলন দিতে তার সময় লাগতেছে 86,400 সেকেন্ড। কারণ প্রকৃতপক্ষে একদিনে সময় গেছে 86,400, কিন্তু সে অর্ধদোলন দিচ্ছে কি 86,400 থেকে n সংখ্যক কম। কেন কম দিচ্ছে? কারণ তার দোলনকাল বৃদ্ধি পেয়েছিল, যার ফলে সে কি প্রকৃত সময়ের তুলনায় সে ঘড়িতে সময় দেখাচ্ছে কম। সে 2 সেকেন্ডে দুইটা অর্ধদোলন দেওয়ার কথা, কিন্তু সে এক্ষেত্রে কত ছিল? 2.308 সেকেন্ডে দুটি অর্ধদোলন দেখাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে তার সময় হ্রাস পাচ্ছে।
তো এখন আমরা যদি একটি অর্ধদোলন বা একসঙ্গে অর্ধদোলন দেই, সে কতক্ষণ সময় লাগবে? ৮৬,৪০০ বাই হচ্ছে ৮৬,৪০০ মাইনাস n সেকেন্ড। তো সে আমরা দোলনকাল নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি জানি? আমরা একটা দোলনকাল মানে এটা পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় লাগে, অর্থাৎ একটা পূর্ণ দোলন সম্পন্ন সে কতগুলো অর্ধদোলন দেবে? দুইটি। কতগুলা? দুইটি। তাহলে আমরা জানি যে দুইটি অর্ধদোলন দিয়ে সে কত সেকেন্ড? ৮৬,৪০০ গুণ 2, যেহেতু আমরা একটা অর্ধদোলন এত সেকেন্ড, দুইটি দোলনে কি বেশি দেবে? ৮৬,৪০০ মাইনাস n সেকেন্ড। এই দুইটি অর্ধদোলনের যে সময়, আবার বলি, দুইটি অর্ধদোলনের যে সময় সেটা হচ্ছে একটা পূর্ণ দোলনের সময়। একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে কোন একটা দোলক ঘুড়ির যেই সময় লাগে সেই সময় হচ্ছে কি? দোলনকাল। অর্থাৎ ওই মহাকাশে যে ঘড়িটি নিয়ে যাওয়া হয়েছে ওই ঘড়িটি দোলনকাল হবে কত? t হবে ৮৬,৪০০ গুণ 2 বাই ৮৬,৪০০ মাইনাস 10। অর্থাৎ তার দোলনকাল এই মান এটা হওয়ার কথা। আমরা দোলনকাল t এর মান আমরা জানি যে 2.308 সেকেন্ড আমরা কিছুক্ষণ আগে বের করছি। অর্থাৎ এই দোলনকাল এর মান যদি আমরা বসায় নেই তাহলে আমরা n এর মান এখান থেকে বের করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা যদি সমাধান করি তো n এর মান কত হবে? তো আমরা যদি করতে যাই তো আমরা কি করতে হবে? এটা আমরা যদি এখানে n এর মান বের করতে চাই, তো এখন তোমরা চাইলে এই সমাধানের ক্ষেত্রে এইটাকে তোমরা একটা সূত্র মনে করতে পারো, আর সেক্ষেত্রে এখানে মাইনাস থেকে তোমরা প্লাস মাইনাস ব্যবহার করতে পারো। যদি ঘড়ি দ্রুত চলে তাহলে প্লাস ব্যবহার করবো, যদি ঘড়ি ধীরে চলে তাহলে মাইনাস ব্যবহার করবো। যেখানে আমাদের এই ঘড়ি ধীরে চলছে আমরা এখানে মাইনাস ব্যবহার করবো। তো এখন আমরা সমাধান করবো, যেহেতু সমাধান করলে আমরা প্রথম কাজ হবে কি আমাদের আর আর ই গুণ করা। প্রথম কাজ হবে কি আর আর ই গুণ করা। তবে আর আর ই যদি গুণ করি সেক্ষেত্রে কি হবে? ৮৬,৪০০ মাইনাস 10 একটু টি সমান ৮৬,৪০০ গুণ 2। এই ক্ষেত্রে আমরা m যদি বের করবো ওই টিটা অবশ্যই আমরা ওই পাশে নিয়ে নিই। তো আমরা যদি উপরে চলে যাই পরবর্তী লাইন কি হবে? তো আমরা একদম শুরু থেকে সমাধান করি। t ইকুয়াল টু ৮৬,৪০০ গুণন 2 ৮৬,৪০০ মাইনাস n। আর আর ইকুয়াল টু t ইনটু ৮৬,৪০০ মাইনাস n ইকুয়াল টু ৮৬,৪০০ গুণন 2। তো এই ক্ষেত্রে আমরা ৮৬,৪০০ মাইনাস n ইকুয়াল টু পাচ্ছি ৮৬,৪০০ গুণন 2 বাই t। বা এখান থেকে আমরা চিন্তা করি n বের করব, n ইকুয়াল টু কি হবে? এটা মাইনাস আছে, ওর পাশে কি প্লাস হবে, আর দুই পাশে আছে মাইনাস হবে। ৮৬,৪০০ প্লাস মাইনাস ৮৬,৪০০ গুণন 2 বাই t। আমরা এখন যদি মান বসায় দিই, অথবা আমরা চাইলে এখানে মান বসায় নিতে পারতাম। ৮৬,৪০০ মাইনাস ৮৬,৪০০ গুণন 2 আর t হচ্ছে 2.308 আগে বের করে রাখছিলাম। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি ৮৬,৪০০ মাইনাস ৮৬,৪০০ গুণন 2 বা 2.308 হচ্ছে ১১,৫২৯। তো আমরা লিখতে পারি ১১,৫২০। তো এটা যদি আমরা ঘন্টায় রূপান্তর করতে চাই তাহলে আমরা জানি ৩৬০০ সেকেন্ডে ১ ঘন্টা। তো ৩৬০০ ভাগ করলে আমরা পাই 3.2 আওয়ার।
তো আমরা সেকেন্ড পাইছিলাম প্রায় 11,520 সেকেন্ড, আর আমরা ঘন্টায় রূপান্তরে পাইলাম 3.2 ঘন্টা। 3.2 আওয়ার মানে আমরা তাহলে মিনিটে রূপান্তর করতে পারি। তো এখন সারাদিনে সে একদিনে অর্থাৎ করে একদিনে 3.2 আওয়ার সময় ধীরে চলবে। তো আমরা যদি চাই মিনিটে রূপান্তর করবো সেটাও করতে পারি। 3 ঘন্টা মিনিট হবে 3.2 অর্থাৎ 0.2 60, 3 ঘন্টা 12 মিনিট। অর্থাৎ সে একদিনে 3 ঘন্টা 12 মিনিট সময় ধীরে চলবে। এখন আমরা চাইলে এটা আরো কি, আশা করি বুঝতে পারছি যে এক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আমাদের মেন হচ্ছে যে আমাদের এটা এই সূত্রটা আমরা মনে রেখে নেই যে যে কোনো উচ্চতায় দোলনকাল t = 86,400 × 2 বাই 86,400 মাইনাস n অথবা কি প্লাস n। প্লাস হবে কখন যদি ঘড়ি দ্রুত চলে, মাইনাস হবে কখন যদি ঘড়ি ধীরে চলে। সেক্ষেত্রে আমরা n বার করলে বলতে পারবো সে কত সময় ধীরে চলছে বা কত সময় দ্রুত চলছে। আবার আমরা জানি যে যদি g এর মান বৃদ্ধি পায় t হ্রাস পায় সময় দ্রুত চলে, g এর মান হ্রাস পেলে t বৃদ্ধি পায় সময় ধীরে চলে। আবার এটা আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা বস্তু যদি উচ্চতায় ওঠে সেক্ষেত্রে g এর মান হ্রাস পায়। অর্থাৎ t যদি অর্থাৎ এই উচ্চতা বাড়লে g হ্রাস পায়, আবার উচ্চতা কমলে যদি এটা বলা ঠিক না। উচ্চতা কমলে বলতে আমরা বলছি যে একটা ভবিষ্যতে একটা নির্দিষ্ট উচ্চতায় যে মান যা ছিল ওটা থেকে তার একটু নিচে আসি, ওই আগের যে তুলনায় কম হবে, কিন্তু ভবিষ্যতের তুলনায় আগের যে তুলনায় বেশি হবে, কিন্তু ভবিষ্যতের তুলনায় না, ভবিষ্যতের তুলনায় অবশ্যই কম হবে কারণ ভবিষ্যতে যে মান সর্বোচ্চ। এইভাবে আমরা এটা করতে পারি। এখন আমরা চাইলে আরো শর্টকাটে আমরা করতে পারি যে আমরা কত সময় ধীরে চলবে ওটা আমরা একদম